হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ইংলিশের যে বেসিক পার্ট, যেটা খুব ছোট ছোট জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, যেগুলো ছোট ছোট জিনিস, যেগুলো আমাদের কিন্তু ইংলিশে ইংলিশ ক্লাস করার আগে বা ইংলিশে গ্রামার শেখার আগে কিন্তু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি, চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এখানে এক্সাম্পল যদি নেওয়া হয়, আই ইট রাইস। ঠিক আছে, আই ইট রাইস, এটা একটা এক্সাম্পল নেওয়া হলো। এখানে আই যেটা রয়েছে, এটা আই এর মানে হচ্ছে আমি। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। ঠিক আছে, এটার মানে হচ্ছে আই ইট রাইস। এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে আই যেটা রয়েছে, এটা আই, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট। আই এর অর্থ হচ্ছে আমি, আর আইটা এখানে সাবজেক্ট। ঠিক আছে, আর এখানে যেটা রাইস রয়েছে, রাইসটা হচ্ছে অবজেক্ট। রাইস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট মানে বাংলাতে বলা হয় কর্তা। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, আর অবজেক্টের মানে হচ্ছে কর্ম। ঠিক আছে, আর মাঝে রয়েছে ইটটা। ইট হচ্ছে ভার্ব। ইট হচ্ছে মেন ভার্ব। এখানে এখানে হচ্ছে ইট হচ্ছে মেন ভার্ব বা রুট ভার্ব। ইট ইট হচ্ছে ভার্ব, মানে ক্রিয়াপদ। বাংলায় বলা হয় ক্রিয়াপদ। বাংলাতে বললে ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, মানে যে কাজটা করছে তাকে সাবজেক্ট বলবো আমরা। এখানে যে কাজটা করছে তাকে সাবজেক্ট বলবো বা কর্তা। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে কি করছে সেটা হচ্ছে অবজেক্ট, মানে কর্ম। এখানে ভাত খাচ্ছে, তাহলে এটা হচ্ছে কর্ম। আর মাঝে ভাবটা বসে যাচ্ছে, ইট হচ্ছে খাওয়া। ইট হচ্ছে খাওয়া, এই ক্রিয়াপদটা মাঝে বসে থাকবে। ইংলিশে বাক্যের গঠনটা কিন্তু বাংলার সঙ্গে মিলবে না। বাংলাতে যেটা হয়, ইংলিশে তার উল্টোটা হয়। প্রথমে কিন্তু সাবজেক্ট বসে, বাংলাতেও সাবজেক্ট প্রথমেই বসবে বা কর্তা, আর ইংরেজিতেও সাবজেক্ট প্রথমেই বসবে। কিন্তু এই ভার্ব আর অবজেক্ট এরা কিন্তু জায়গা পরিবর্তন করে। ভার্ব চলে যায় অবজেক্টের জায়গায়, আর অবজেক্ট চলে আসে ভার্বের জায়গায়। ঠিক আছে, যদি বাংলাতে আমরা যদি বাক্যের গঠনটা দেখি, বাংলাতে বাক্যের গঠনটা কি হয় না, প্রথমে সাবজেক্ট বসছে, ঠিক আছে, সাবজেক্ট বসবে, কি হয় না, বাংলাতে হয়ে যায় প্রথমে অবজেক্টটা মাঝে চলে আসে, অবজেক্ট চলে আসে মাঝে, আর ভার্বটা চলে যায় লাস্টে। ঠিক আছে, ক্রিয়াপদটা লাস্টে চলে যায়। কিন্তু ইংলিশে কি হয়, ইংলিশে তার উল্টোটা হয়। ইংলিশে হয় প্রথমে সাবজেক্ট বসে, ঠিক আছে, কিন্তু মাঝে ভার্বটা বসবে, মাঝে ভার্ব চলে আসবে, আর অবজেক্ট হচ্ছে লাস্টে বসবে। মানে এরা যে অবজেক্ট চলে যাবে লাস্টে, আর ভি ভি চলে আসবে আগে, মানে মাঝে চলে আসবে। অবজেক্ট চলে আসছে লাস্টে, আর ভার্বটা চলে আসছে মাঝে, চলে আসছে ভার্বটা। এটা হচ্ছে ইংরেজিতে বাক্যের গঠন। ইংরেজিতে বাক্যের গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্ট আর ভার্ব এরা কিন্তু জায়গা পরিবর্তন করে। তাহলে আমরা জেনে গেলাম, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, আর এখানে এই যে রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। কে করছে কাজটা, কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে যে যখন প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো, তখন আমরা সাবজেক্টকে পেয়ে যাব বা কর্তাকে পেয়ে যাব। ঠিক আছে, আর কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যখন আমরা উত্তরটা পাবো, তখন সেটা কর্ম পেয়ে যাব। ঠিক আছে, আর ভার্ব মানে ক্রিয়াপদ। ভার্ব মানে ক্রিয়াপদ, মানে কোনো কিছু কাজ করা বোঝাবে, যাওয়া আসা করা, খাওয়া, মানে কাজ করা যদি বোঝায়, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে, তখন সেটাকে আমরা ক্রিয়াপদ বলবো। ঠিক আছে, তাহলে এইসব টুকটাক জিনিসগুলো আমাদের কিন্তু জানা দরকার। ঠিক আছে, এখন এখানে আইটা রয়েছে, আই হয়েছে বলে এখানে ইট হলো। ঠিক আছে, এখন যদি এই সাবজেক্টটা আই না থেকে যদি অন্য কিছু থাকতো, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো, থার্ড পার্সন কারা, হি সি, মানে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি যারা আছে তারাই কিন্তু থার্ড পার্সন। হি সি যে কোনো নাম, এনি নেম যদি বোঝায়, তো সেগুলো হবে থার্ড পার্সন। সেক্ষেত্রে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে তখন কিন্তু এই ইট আর বসবে না, সেক্ষেত্রে এস বা ইএস বা আইএস যোগ হয়ে যায়। ঠিক আছে, যখন সাবজেক্ট আমরা থার্ড পার্সন পাবো, তো সেক্ষেত্রে আমরা এখানে ভার্বটা যেটা রয়েছে, যদি এই উদাহরণটা যদি নেওয়া হয়, এখানে যদি আই যদি না থাকে, তাহলে এটা যদি নেওয়া হয়, তাহলে কি হচ্ছে, চলো দেখে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে যদি অন্য একটা অ্যান্সার উদাহরণ যদি নেওয়া হয়, যেন সাবজেক্টের জায়গায় যদি হি নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এখানে ইট লিখেছিলাম, তো ইট থাকবে না, এটা ইটস হয়ে যাবে, হি ইটস রাইস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখছি হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারা, না আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যারা পড়ে আছে তারাই থার্ড পার্সন। মানে হি সি রাম সাম যদু মধু যে কোনো নাম বোঝাবে, আর এনি নেম যে কোনো নাম বোঝাবে, তখন সেটা হবে থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন হতে হবে, আর এক বচন হতে হবে, সিঙ্গুলার নাম্বার। তবেই ভার্বের সঙ্গে ভার্ব যে থাকবে, তার সাথে এস কোথাও কোথাও, কোথাও ইএস, কোথাও কোথাও আই ইএস যোগ হয়। ঠিক আছে, ভার্বটা কিন্তু একাই বসতে পারবে না, যখন সাবজেক্ট হিসাবে যখন থার্ড পার্সনকে পেয়ে যাব। এবং কোনো নামও হতে পারে, যেমন রাম যদি থাকতো এখানে, রাম, তাহলেও কিন্তু এটা ইটস হতো, ইটস, রাম ইটস, রাম কিন্তু ইট হতো না, রাম ইটস হয়ে যাবে। ঠিক আছে, রাম ইটস এ ম্যাঙ্গো যদি করি আমি উদাহরণ হিসাবে, তাহলে কিন্তু এটাও ঠিক আছে, এখানে ভার্বের সঙ্গে অ্যাস যোগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যখন সাবজেক্টকে যখন থার্ড পার্সন পাবো, থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হতে হবে, থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার মানে এক বচন হতে হবে,
তখন আমরা ভার্বটাকে শুধুমাত্র শুধুমাত্র যে ইট গো এরকম বসাতে পারবো না, ওর সঙ্গে এস ইয়েস বা আইএস যোগ করে আমাদের লিখতে হবে, ঠিক আছে। এখন যদি একটা উদাহরণ নেওয়া হয়, যেমন দেওয়া আছে রহিম, রহিম এটা যদি আমি গো করি, রহিম গো টু স্কুল, ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু ভুল আছে। এখানে ভার্বটা যেটা রয়েছে গো, এই গোটা কিন্তু গো থাকবে না, কেননা এখানে রহিম থার্ড পার্সন চলে এসছে। তো থার্ড পার্সন থাকলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বা আইএস যোগ করতে হবে। তাহলে এই গোর সঙ্গে ইএস যোগ করে দিলে কিন্তু এটা এখন এটা বাক্যটা কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা গো লিখবো না, রহিমের পরে গোজ লিখবো, রহিম গোজ টু স্কুল, এইভাবে লিখলে এই সেন্টেন্সটা কিন্তু সঠিক হয়ে যাবে, এটা আর কিন্তু আর ভুল হবে না। তাহলে আমরা বুঝে গেলাম, আমরা এই জেনে গেলাম যে থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বা আইএস যোগ করে আমাদের লিখতে হবে, ঠিক আছে। এই যদি আরেকটা উদাহরণ নেওয়া হয়, উদাহরণ হিসাবে যদি নেওয়া হয়, হয়তো সীতা লিখলাম, সীতা সেলস, সীতা সেলস রাইস, ঠিক আছে, সীতা সেলস রাইস, ঠিক আছে। এখানে সেলস শব্দটা হয়ে গেছে, এখানে যদি আমি শুধুমাত্র যদি সেল লিখি মানে এস যদি যোগ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। যেন কেননা না সীতা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এটা থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, যে কোনো নাম বোঝাবে, তো সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস বা আইএস যোগ করে লিখবো। তাহলে এখানে সীতা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এইভাবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কতগুলো পার্ট জানতে হবে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, ঠিক আছে। আর যেমন জেনে নিই এখান থেকে আমরা কি করি, কি জানবো, যদি এখানে যদি দে সাবজেক্ট চলে আসে, দে 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 তো থার্ড পার্সন, তো দে হচ্ছে থার্ড পার্সন, দে মানে তাহারা, দে মানে তাহারা, তা দে থার্ড পার্সন কিন্তু এটা সিঙ্গুলার নয়, এটা কিন্তু সিঙ্গুলার নয়, দে হচ্ছে থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল ফর্ম মানে বহু বচন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে সেলস করে দিই, দে সেলস রাইস যদি করি, তাহলে সেটা আমাদের ভুল হয়ে যাবে, এখানে এখানে আমাদের ভুল হয়ে যাবে। ভার্বটা এটা সাবজেক্ট, দে সাবজেক্ট, আর এই রাইসটা অবজেক্ট, কিন্তু এখানে সেলস হবে না, সেলস করলে কিন্তু ভুল হয়ে যাবে, কেননা দেটা হচ্ছে থার্ড পার্সন বাট ঠিক আছে কিন্তু সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে আমরা এখানে এসটা বাদ দিয়ে লিখবো, মানে সেল করব, দে সেল রাইস, এভাবে করলে কিন্তু আমাদের এবার সেন্টেন্সটা বা বাক্যটা সঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি এখানে যদি আমি রাম অ্যান্ড শ্যামকে নিয়ে আসি, রাম অ্যান্ড শ্যামকে যদি নিয়ে আসি, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আমাদের দুটো নাম চলে এসছে, দুটো নাম আসার জন্য আমরা এটা আর সিঙ্গুলার ভাববো না, এটা প্লুরাল ফর্ম ভাববো না, প্লুরাল চলে এসছে, রাম আর শ্যাম দুজনকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি সেল ভাবটা নিয়ে যদি বাক্যটা তৈরি করি, তা সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে সেলস হবে না, সেল হয়ে যাবে, এখানে অ্যাস যোগ হবে না, কেননা এখানে দুটো সাবজেক্ট রয়েছে, রাম আর শ্যাম মিলে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে চলে গেছে, তাহলে এখানে সেল হবে, সেলস হবে না। তাহলে রাম অ্যান্ড শ্যাম সেল রাইস, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কিন্তু জেনে রাখা দরকার। আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে।